আমি জামাতে যে কজনই লোককে দেখেছি, আমার কাছে একজনকেও ব্যক্তিগতভাবে মনে হয়নি যে এরা যুদ্ধ অপরাধী। আর সংসদে যাচ্ছেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তাকে নিয়ে একটা আলোচনা ছিল, কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে তখন আসলে কেউ বলতে পারতো না, ওই সময়টা তিনি খুবই জোরালো কণ্ঠে বলতেন। তিনি জয়ী হয়ে এলেন বিশাল ব্যবধানে। অনেকেই বলছেন এটা একটা মুক্তিযোদ্ধাদের একটা জয় হয়েছে, মুক্তিযুদ্ধের জয় হয়েছে। অন্যদিকে এটিএম আজহারুল ইসলাম, যিনি মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, তিনিও খালাস হয়ে গেছেন যদিও, এবং এখন তিনিও বিশাল ব্যবধানে তিনিও সংসদে গেছেন। আইটিএম আজহার সাহেবের সাথে আমি ছিলাম, মানে জেলখানাতে ছিলাম এবং একই রুমে ছিলাম। মানে অবাক করার ব্যাপার হলো যে নাইস ম্যান। ফার্স্ট থিং হলো যে আমি জামাতে যে কজনই লোককে দেখেছি, আমার কাছে একজনকেও ব্যক্তিগতভাবে মনে হয়নি যে এরা যুদ্ধ অপরাধী। মনে হয় না যে একাত্তরে খুন, ধর্ষণ, রাহাজানির সাথে এই মানুষগুলো জড়িত। নিঃসন্দেহে একাত্তরে অনেক মন্দ কাজ হয়েছে। তারা হয়তো নেতৃত্বে ছিলেন, তারা হয়তো কমান্ডিং এ ছিলেন, ইটস ওকে। কিন্তু ব্যক্তিগতভাবে মানে ওনারা লেখাপড়া, তাদের ব্যক্তিগত জীবন, বোঝাপড়া সব মিলিয়ে আমাদের যে অ্যাভারেজ যারা রাজনীতিবিদ তাদের সাথে ওনারা অনেক শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। আপনি এই যে কামরুজ্জামান সাহেবকে আমরা ফাঁসি দিয়েছি, আপনি হি ওয়াজ এ অ্যাসেট ইন দ্য পলিটিক্স। কামরুজ্জামান সাহেব একজন অ্যাসেট ছিলেন। এই যে মীর কাসিম সাহেবের ছেলে আরমান হয়েছে, আর যদি মীর কাসিম সাহেব জীবিত থাকতেন, মানে এটা দেশের জন্য অনেক উপকার। সে শুধুমাত্র জামাত নেতা ছিলেন না, তার ভিতরে যে উদ্যোক্তা হওয়ার যে গুণাবলীগুলো ছিল এবং তার ভিতরে যে ইনোভেটিভ পাওয়ার গুলো ছিল, এরকম মানুষ 10 লাখে একজন পাওয়া যায় না বাংলাদেশে। এই যে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে, আমি তাদের সাথে মিশেছি, ইটস ইউনিক পার্সোনালিটি। কাদের মোল্লা সমপর্যায়ের ট্যালেন্টেড লোক। এখন বিএনপি, আওয়ামী লীগ কোনো জায়গাতে সেঙ্গেন লোক নাই। কাদের মোল্লার সামনে কলম ধরবে এখন বাংলাদেশে, আমি বলে দিতে পারি যে তার সামনে কলম ধরার মতো কামরুজ্জামান এবং কাদের মোল্লা, এই দুজনের সামনে কলম ধরবে বাংলা সাহিত্য, ইতিহাস, রাজনীতি কোনো একটা বিষয় নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগে প্রথম সারির একজন সিঙ্গেল নেতা নেই। এই মানুষগুলোকে আমরা মেরে ফেলেছি। এখন আমি আওয়ামী লীগ করি, জামাত, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সবকিছু আছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে সেই যে যুদ্ধাপরাধীদের যে বিচার হয়েছে, এটাকে আবেগ কাজ করেছে, সেন্টিমেন্ট কাজ করেছে, কিন্তু এখানে আসলে কিন্তু জনাব ন্যায় গোলাম বিচার মাওলা, হয়। আপনি খুব সুন্দর করে বলছেন তাদের যে জ্ঞান গরিমা, সেই মাহাত্ম জায়গাটা, কিন্তু ধরেন আওয়ামী লীগ, আচ্ছা তারা না হয় রাজনৈতিক প্রতিপক্ষ, বিএনপি, জাতীয় পার্টি, বাম দলগুলো, ইভেন এনসিপি তাদের সাথে যে জোট করলো, তারাও জোটের আগে মানে এক বাক্যে সবাই সেই দলকে মানে সেটিকে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী বলে। আমাদের মানে আমাদের সেটা তো আমাদের সেটা তো নিজেকে, কোনো কেউ কোনো এটাতে কোনো সন্দেহ জ্ঞাপন না করে না, না একরকম, এটি তো কেন? সন্দেহ হবে না। মূল ব্যাপারটা হলো আমাদের এখানে সবাই পপুলার রাজনীতি করে, সত্য কথাটা বলার সাহস জামাতেরও নেই। জামাত খুব সহজে স্বাধীনতার সময় তাদের যে কৃতকর্মগুলো, সেই কৃতকর্মগুলোর ব্যাপারে দায় স্বীকার করে যদি সত্য কথাগুলো সুন্দরভাবে বলতে পারতো তাহলে তাদের জন্য নিরাপদ হতো। আবার আমরা অন্য জায়গায় করি কি, যখনই কারোর সঙ্গে পেরে উঠি না, কোনো সঙ্গে পেরে উঠি না। এখন জামাতের যেমন আপনি ধরেন আমির, ডাক্তার শফিক করিম, বা তিনি একজন ডাক্তার। এখন এমবিবিএস ডাক্তার হওয়া তো মুখের কথা না। তার স্ত্রী ডাক্তার, তার ছেলে মেয়ে ডাক্তার, তার একটা ফ্যামিলি বন্ড, যেমন তাকে আমি পারি না, এখন তাকে নাম দিয়ে দিলাম সুম্মা শফিক। সে একজন লোক দিয়েছেন, একটা নাম দিয়ে দিলাম, মানে যে কোনো একটা লোককে ছোট করার জন্য তাকে আমি মানে একটা ট্যাগ দিয়ে দিচ্ছি। এটা হলো বাংলাদেশের একটা স্বাভাবিক কালচার আর কি। তো এরকম আর কি, তারেক রহমান সাহেবের একই অবস্থা। তারেক রহমান সাহেব পেরে উঠতেছে না কেউ। এখন বলে কি, টিনের সাদা কাউয়া তারেক আমার ট্যাস বলে একটা দিল, একটা গালি এটা লাগাই দিল। এটা বেচারা চিন্তা করেন তো। তারপর শেষে 1 2 3 4। তো এই জিনিসগুলো কি আমাদের দেশের, এগুলো বাঙালির একটা খুব ব্যাড কালচার আর কি।